জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। দায়িত্ব নেয়ার 5 মাসের সর্বোচ্চ গুরুত্ব গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতে। বাংলাদেশ চীনের সম্পর্ক অবিচ্ছেদ্য, কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর সফরের পর পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। রোহিঙ্গা সংকট এবার সাধারণ পরিষদ সভায় তুলবে বাংলাদেশ। চীনের প্রস্তাবিত ত্রিদেশীয় করিডোরকে কাজে লাগানো যেতে পারে মত বিশেষজ্ঞদের। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের 16 জলকপাট। স্লুইস গেটের রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসনের হাতে। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইরান। পাল্টা হামলা ওয়াশিংটনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য, এটাকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশটির সাথে সম্পর্ক গভীর হয়েছে, আর দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় বলে মত দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, একই সঙ্গে বাংলাদেশ চীনের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের নানা দিক নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আয়োজনে লং লিভ বাংলাদেশ চায়না শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাণিজ্য বিনিয়োগে চীনের যে আগ্রহ তাতে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আর দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় বলে মত দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। বাংলাদেশের সঙ্গে চায়নার নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে মধ্যস্থতা করতে আমার সরকার প্রস্তুত ও অনেক বেশি আন্তরিক। প্রধান অতিথির বক্তব্যে চীনের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক, ভূ রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক। আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। তিনি আরও বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও সহযোগিতার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান মির্জা ফখরুল। চীনের যে ব্যবসা, চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার, পাশাপাশি জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে কাজ করছে। এতে করেই সরকার কল্যাণমুখী হয়ে উঠেছে এবং প্রধানমন্ত্রী মানুষের আস্থায় চূড়ায় পৌঁছেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। শনিবার সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, প্রধানমন্ত্রী রাজনীতির গুণগত পরিবর্তন আনতে নিজের বক্তব্যে 5 থেকে 10 মিনিট বন্দনার সংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন। এছাড়া সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে দাবি করে বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রীকে নিয়ে বিক্ষোভে মোবাইল সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে উস্কানি দেওয়া হয়েছে, যা দুঃখজনক। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ,
প্রতিটি অর্জন, প্রতিটি সংস্কার এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে দেখি। সড়ক থেকে ফিটনেসবিহীন যান অপসারণ এবং রাজধানীতে আরও 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইটভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। নিয়ন্ত্রণে পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি ও নিচু এলাকায় বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ সকালে বাঁধের 16টি স্পিলওয়ে গেট দিয়ে 6 ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। এর ফলে 9,000 কিউসেক পানি নিষ্কাশিত হবে। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনে 32,000 কিউসেক নিষ্কাশিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে বর্তমানে কাপ্তাই লেকে 104.09 ফুট MSL পানি রয়েছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা 109 ফুট MSL হলেও 108 ফুট হলে বিপদসীমা হিসেবে ধরা হয়। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইস গেটের দায়িত্বে থাকবে না। রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্যচাষী ও গবাদি পশু পালকদের জন্য সরকার সহায়তা কর্মসূচি নিয়েছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। স্থায়ীভাবে বন্যা প্রতিরোধের কোনো মহাঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায়। যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো স্লুইস গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে তিস্তা ব্যারেজ পয়েন্ট পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 3 দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। ফলে কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু বাদাম ক্ষেত সহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে। নির্মাণ শেষ হয়নি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। তার আগেই হচ্ছে অপসারণ। ঝিনাইদহের এই ঘটনায় চলছে বিতর্ক। শহরের প্রবেশদ্বারে অসমাপ্ত ভাস্কর্যটি গত কয়েকদিন ধরে ভাঙা হচ্ছে। তবে কারা বা কোন কর্তৃপক্ষ ভাঙছে সে বিষয়ে কেউ কথা বলছেন না। তবে জেলা প্রশাসক জানান, উপযুক্ত জায়গা দেখে ভাস্কর্যটি প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে। 2019 সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা। এই চত্বরে 300 ফুট উচ্চতা ও 10 ফুট প্রস্থের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে এতদিনও পরিপূর্ণ রূপ পায়নি স্থাপনাটি। অসম্পূর্ণ অবস্থায় দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ভাস্কর্যটি। এছাড়া মহাসড়কের মাঝখানে প্রায় 6 থেকে 7 ফুট উঁচু একটি বেদি থাকায় এক পাশে গাড়ি থাকলে অন্য পাশের যানবাহন দেখা যেত না। প্রায়ই দুর্ঘটনার শঙ্কা তৈরি হতো। যখন ওদিক থেকে গাড়ি আসে এবার কিছু দেখা যায় না, বাইরের দিক থেকে যখন গাড়ি ওদিকে যায় তখন ওদিকে কোনো কিছু দেখা যায় না, যার ফলে এখানে দুর্ঘটনা ঘটে বেশি। পরিবেশটা তার মানে এটা ঝুঁকিপূর্ণ ছিল, ঠিক আছে। এখন এটা সরাই দিয়েছে, এখন ওইটা মনে করেন যে এখন
অতটা ঝুঁকিপূর্ণ থাকবে না। তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তার ভাস্কর্যটি আসলে একটা অপরিকল্পিতভাবে এখানে স্থাপন করা হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবি, ভাস্কর্যের যে অবয়ব নকশা স্থাপত্য কলা তা হামিদুর রহমানের প্রতিকৃতির সাথে যায় না। ত্রুটি সংশোধন করে উপযুক্ত স্থানে নির্মাণের দাবি জানান তারা। অবশ্যই মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং মর্যাদার চোখে দেখতে হবে। অন্য কোথাও যেন প্রতিস্থাপন করা হয় বা সেটির যে ত্রুটিগুলো ছিল সেটাকে সংশোধন করে নতুনভাবে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক জানান, একজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য অপসারণের পর উপযুক্ত স্থানে যেন প্রতিস্থাপন করা হয়। মুক্তিযোদ্ধাদের একমাত্র দাবি যে যেটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে যথাযথ স্থানে তার ভাস্কর্য নির্মাণ করতে হবে এবং যেটা অপসারণ করার পরে যদি উপযুক্ত স্থানে ভাস্কর্য স্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নতুন ভাস্কর্য স্থাপন ও গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ, দাবি জেলা প্রশাসকের। আমরা হামিদুর রহমান সাহেবের একেবারে অদক্ষ মূর্তি ওনার চেহারার সাথে যাতে মিলে সে স্কাল্পচার স্থাপন করব। পুলিশের যে বক্সটা আছে যে শহীদ মিনারের সামনে গোল চত্বরে আমরা এটা একটা স্থাপন করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 1953 সালের 2রা ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিলেন। 1971 সালের 28 অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্ত ঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। যতই ট্রল করা হোক, দায়িত্ব থেকে পিছিয়ে না যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আরও বলেন, আগামীতে বাংলাদেশ হবে শিক্ষার হাব। সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতের টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 689 জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 95 জনের। আর এ সময় সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 784। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানায়, গেল 24 ঘন্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 773 শিশু। গত 15 মার্চ সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 99,249 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 95,529 জন। রাজধানীর মতিঝিল সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি সহ তার 4 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, কলকাতায় পলাতক অপরাধী শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ, ইখতিয়ার এবং দুবাইয়ে পলাতক জিসান মানিক গ্রুপের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বাপ্পি। গত কয়েক মাস ধরে রাজধানীর মতিঝিল সবুজবাগ এলাকায় নানা অপকর্মে বাপ্পি ও তার সহযোগীদের জড়িত থাকার তথ্য আসছিল পুলিশের কাছে। সবশেষ তারা মতিঝিল থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়, যা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পরে গুরুতর আহত অবস্থায় সবুজবাগ এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এমন পরিস্থিতিতে শুক্রবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী বাপ্পির কথিত অফিস থেকে একটি বিদেশি রিভলভার, 2টি পিস্তল, 7 রাউন্ড গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বাপ্পি আর এক শীর্ষ সন্ত্রাসী ইখতিয়ারের ভাগ্নে এবং জিসানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। 2002 সালে দুবাইয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী হিসেবে মতিঝিল এলাকায় কার্যক্রম শুরু করে বাপ্পি। রাজধানীর মতিঝিল সবুজবাগ এলাকায় টেন্ডারবাজি, প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বাপ্পি। মতিঝিল থানার এলাকার হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল সবুজবাগ এই বেল্টে আপনার সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি।
সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ, মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরও এই 2-3টা মামলা সংযুক্ত হবে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো বাপ্পি। ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে টিম ডিএমপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা আরও জোরদার করেছে ইরান। অন্যদিকে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 3 বেসামরিক নাগরিক। সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই আবারও শুরু হয়েছে ব্যাপক সামরিক অভিযান। কুয়েত, বাহরাইন, জর্ডান ও কাতারে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় কুয়েতের ক্যাম্প উদাইরি, আলী আল সালেম ঘাঁটি এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেন্টার এবং একটি বিশাল ড্রোন টিপো ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। একই সাথে ইরানের জলসীমায় মার্কিন বাহিনীর অত্যাধুনিক MQ-9 ঘাতক ড্রোনও ধ্বংস করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন পাহাড়ায় থাকা 4টি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে ইরানি নৌবাহিনী। মাইনপাতা একটি নৌপথে 2টি তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটেছে। জবাবে 7ম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। হরমুজখান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধিতে মহাসচিব গভীর উদ্বিগ্ন। বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের উপর হামলা অগ্রহণযোগ্য। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। টানা পাল্টাপাল্টি হামলা, কঠোর হুঁশিয়ারি আর বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়তই আরও জটিল হয়ে উঠছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা আচ্ছন্ন। এর প্রভাবে তাৎক্ষণিক শ্বাসকষ্টের পাশাপাশি দীর্ঘমেয়াদী মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে নানা দীর্ঘস্থায়ী ক্রনিক রোগের ঝুঁকি বাড়ছে। নিউ ইয়র্ক থেকে টরন্টো, চারপাশ ধোঁয়া আর হলুদাভ কুয়াশায় ঢাকা। কানাডার শত শত সক্রিয় দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও কানাডার বড় শহরগুলো আচ্ছন্ন। ডেট্রয়েট ও টরন্টোর বায়ুদূষণ এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। মানুষের পক্ষে অল্প সময়ের জন্য বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে। ফুসফুসের রোগীদের জন্য এই বাতাস আশঙ্কাজনক হতে পারে। এমনকি সম্পূর্ণ সুস্থ মানুষের শরীরেও এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে দাবানলের ধোঁয়ায় থাকা অতি সূক্ষ্ম কণা PM2.5 ফুসফুস পেরিয়ে রক্তে মিশে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি ও অন্যান্য অঙ্গে প্রদাহ সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের সতর্কবার্তা, দীর্ঘদিন এ দূষণের সংস্পর্শে থাকা ধূমপানের মতোই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কয়েক মাস এমন নোংরা বাতাসে শ্বাস নিলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং ডেমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা চিরতরে নষ্ট হতে পারে এবং সময়ের আগেই অপরিণত শিশুর জন্ম হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে সাধারণ মাস্কের বদলে অন্তত একটি N95 মাস্ক ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল আরও তীব্র হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।